পৃষ্ঠা ২৭। বিজয়া দশমীর সেকাল একাল। প্রফুল্ল রায়। স্মৃতির ফ্রেমে বিজয়া দশমীর যেসব ছবি সাজানো আছে তার প্রথমটিকে দিয়ে শুরু করা যাক। আমাদের দেশ ছিল অখণ্ড বাংলার ঢাকা জেলার বিক্রমপুরের একটি গ্রামে। গ্রামটি বিশাল। পূর্ব বাংলা হলো অফুরান জলের দেশ। যেদিকে তাকানো যাক খাল, বিল, নদী। কত যে নদী তার লেখা জোখা নেই। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, কালাবদর, আড়িয়াল খাঁ, এমনি অজস্র। আমাদের গ্রামের ৮ মাইল দূর দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম ইছামতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় ইছামতি যে নদীর তীরবর্তী ১৫০ বছর আগের জনজীবনের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষার ইতিহাস নিয়ে লেখা, সেটি রয়েছে বসিরহাটের কাছে। আমাদের সেই ইছামতি অন্য নদী। বিভূতিভূষণের ইছামতির মতো শান্ত ক্ষীণকায় নয়। বিপুল উদ্দাম সেই জলধারা পদ্মা থেকে বেরিয়ে এসেছে। কোথাও কোথাও তার বিস্তার এমনই যে ওপার দেখা যেত না। বর্ষায় এই নদী উপচে জলস্রোতে এসে ভাসিয়ে দিত চারিদিকের খাল, বিল এবং গ্রামগঞ্জ, জনপদ। আমাদের গ্রামের প্রায় প্রতিটি এলাকায় তখন জলে থই থই। ভাদ্রের শেষে জল নামতে শুরু করলে শুরু হয়ে যেত পুজোর তোড়জোড়। আমার বয়স তো কম হলো না, স্মৃতি মাঝে মাঝে ঝাপসা হয়ে যায়। যতদূর মনে পড়ে গ্রামে সব শুদ্ধ ৩খানা পুজো হতো। সবই বাড়ির পুজো। বারোয়ারি পুজোর চল তখনও আমাদের ওই অঞ্চলে হয়নি। আমার বয়স সে সময় ৭ কি ৮। মহালয়ায় স্কুল ছুটি হতো, তারপর বৈঠইয়ের সঙ্গে সম্পর্ক নেই। আমরা বন্ধুরা মিলে যে যে বাড়িতে পুজো হতো সেখানে কতবার যে হানা দিতাম। সবই ছিল ডাকের সাজের প্রতিমা। এক চালিতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এবং দুর্গার পদতলে অসুর। তখন পূর্ব বাংলার গ্রামগুলোতে ইলেকট্রিসিটির কথা ভাবা যেত না। হ্যাজাক, ডে লাইট, বড় বড় লণ্ঠন ছিল ভরসা। নবমী পর্যন্ত অফুরান আনন্দে ভেসে যাওয়া, ঢাকের আওয়াজ, আলোর ঝলকানি, পুরোহিতের মন্ত্রোচ্চারণ, আতশবাজির বর্ণচ্ছটা, সব মিলিয়ে যেন এক অপার্থিব স্বপ্ন। কিন্তু নবমীর নিশি পেরিয়ে দশমীর সূর্যোদয়টি যেই হলো, সারা গ্রাম জুড়ে বিষাদ নেমে আসত। দেবী দশভুজা সন্তান সন্ততি নিয়ে কদিন বাপের বাড়ি কাটিয়ে ফিরে যাবেন। তার এই বিদায় বেলার মুহূর্তগুলো বড়ই বেদনার। দশমীর সকালে পুজো বাড়িগুলোতে হতো দেবীর আরাধনা। দুপুর থেকে মণ্ডপে মণ্ডপে চলে আসত সধবা মহিলারা। সদ্য বিবাহিতা কিশোরী থেকে ৬০-৭০ বছরের বৃদ্ধারা। সবাই দেবীর মুখে মিষ্টি এবং পান ছুঁয়ে গলায় আঁচল জড়িয়ে প্রণাম করত। তারপর শুরু হতো সিঁদুর খেলা। ওরা পরস্পরের কপালে, সিঁথিতে, গালে সিঁদুর লেপে দিত। দশমীর বিকেল থেকে বিসর্জনের বাজনা বেজে উঠত। চতুর্থী কি পঞ্চমী থেকে নবমী অবধি যে তালে ঢাক এবং সেই সঙ্গে কাঁসি বাজত, তাতে আনন্দের লহর উঠত। কিন্তু দশমীর দিনটা অন্য রকম। সেদিন ঢাকের আওয়াজ বড়ই করুণ, বুকের ভেতরটা যেন মুচড়ে দিত। আমাদের গ্রাম ঘেঁষে ছিল বড় একটা খাল, সেটা গিয়ে পড়েছে ইছামতিতে। পৃষ্ঠা ২৮। সাজোয়ান অনেকগুলো লোক মোটা মোটা বাঁশের চালি বানিয়ে তার ওপর ৩টি প্রতিমা কাঁধে তুলে খালের ঘাটে চলে যেত। সেখানে বাঁধা থাকতো ৮ মাল্লাই ৩খানা প্রকাণ্ড নৌকো, যেগুলোর মাঝখানে ছই থাকতো না। প্রতিমা ৩টি তোলা হতো সেই ৩ নৌকোয়। যে যে বাড়ির পুজো সেই সব বাড়ির কর্তারা এই নৌকোগুলোতে উঠতেন। সঙ্গে সঙ্গে ইছামতির দিকে রওনা হতো জলযানগুলো।
সেখানে দেবীর বিসর্জন হবে। গ্রামের সব পুরুষ মানুষ ছোট ছোট নৌকোয় উঠে তাদের পিছু নিত। আমিও সবান্ধবে একটা নৌকোয় উঠে পড়তাম। গ্রামের মেয়েরা খালের পাড়ে দাঁড়িয়ে হাতজোড় করে জগৎ জননীকে বিদায় জানাতো। বড় নৌকোগুলোতে আলোর ব্যবস্থা থাকতো, সেই হ্যাজাক, সেই ডে লাইট, ঢাকি এবং কাঁসি বাজিয়েরা তো থাকতোই। ইছামতিতে এসে দেখা যেত আমাদের গ্রামেরই নয়, চারপাশের 15-20টা গ্রাম থেকে অসংখ্য নৌকো প্রতিমা নিয়ে চলে এসেছে। প্রতিটি নৌকো আলোয় ঝলমল করছে। সেই আলো প্রতিফলিত হতো শরতের ইছামতির শান্ত জলধারায়। নদীর পাড়ে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। তারা চারদিকের গ্রাম থেকে প্রতিমা নিরঞ্জন দেখতে এসেছে। ঢাকার কাঁসি তো সারাক্ষণ বাজতই, নদীতে এসে সেগুলো সুর আরও চড়িয়ে দিত। সারা নদী জুড়ে প্রতিমা আর প্রতিমা, আলো, নদী, ঢাকের বাজনা, দেবীর জয়ধ্বনি, আগামী বছর আবার পিতৃগৃহে আসার আকুল প্রার্থনা জানিয়ে হতো নিরঞ্জন। নদীর পাড়ে ব্যাপারীরা আখের পাহাড় নিয়ে বসত। ফেরার পথে সবাই একটা করে আখ কিনে আনতাম। এটাই ছিল প্রথা। বিসর্জনের পর 3 পুজো বাড়িতে এসে মাথায় শান্তি জল নিয়ে যে যার বাড়ি চলে যেত। গুরুজনদের প্রণাম করে তাঁদের আশীর্বাদ নিয়ে বন্ধুরা একসঙ্গে দল বেঁধে চলে যেতাম গ্রামের অন্য সব বাড়িতে। সবার বাড়িতেই সকলের আমন্ত্রণ, প্রতিটি বাড়ির দরজা সকলের জন্য অবারিত। পুরো গ্রামটাই ছিল এক মস্ত যৌথ পরিবার, সবাই সবার আপনজন। গ্রামের কারোকে ডাকতাম দাদু, কারোকে পিসি, কারোকে কাকা, কারোকে জেঠা, কেউ দিদি, কেউ ঠাকুমা। তাদের প্রণাম করার পর মিষ্টি খাওয়ার ধুম। তখন পূর্ব বাংলায় রকমারি মিঠাই পাওয়া যেত না। চিঁড়ের মোয়া, খইয়ের মোয়া, মুড়ির মোয়া, ক্ষীরের নাড়ু, নারকেল নাড়ু, নারকেল ছাপ, চন্দ্রপুলি, মুগের তক্তি, তিলা, কদমা, চিনির মঠ, রসগোল্লা, কদাচিৎ ছানার মোহনভোগ, বন্ধনীর মধ্যে হালুয়া নয়। কোনো কোনো বাড়িতে এসবের সঙ্গে দেওয়া হতো নারকেলের চিঁড়ে, যার আর এক নাম গঙ্গাজলি। নারকেলকে চিঁড়ের শেপে কুচি কুচি করে কেটে ঘিয়ে ভেজে চিনির রসে পাক দিয়ে এই মিষ্টি তৈরি করা হতো। এই এক পরমাশ্চর্য শিল্পকর্ম। যে যত্নে, যে শ্রমে এসব যাঁরা করতেন তারা সত্যিকারের শিল্পী। বাঙালি ঘরের এই প্রজাতিটি এখন আর নেই। অনেক কিছুর মতো তাঁদেরও আমরা হারিয়েছি। গ্রামে আমাদের একটা বড় আকর্ষণ ছিল গোঁসাই বাড়ি। পূর্ব বাংলা জলের দেশ। পূর্ব বাংলা ছিল জলের দেশ, মাছের দেশ, ভাতের দেশ। আটা ময়দা বিশেষ দেখতাম না। গোঁসাইরা 5 মাইল দূরের সিরাজ দীঘার গঞ্জ থেকে দশমী উপলক্ষে ময়দা আর মাখা সন্দেশ আনাতেন। সেখানে বিজয়া করতে গেলে দেওয়া হতো গাওয়া ঘিয়ে ভাজা লুচি, আলু ফুলকপির তরকারি আর সন্দেশ। এত বড় গ্রাম তো একদিনে চক্কর দেওয়া যায় না। 8-10 বছর বয়স আমাদের, পাকস্থলীর মাপ আর কতটুকু। বিজয়ার রেশ চলত বিসর্জনের পর 15-20 দিন ধরে। রোজ সকালের দিকে 10 বাড়ি, বিকেলের দিকে 10 বাড়ি, এইভাবে অভিযান শেষ হতো। পৃষ্ঠা 29। বন্ধুদের অনেকেই ছিল মুসলমান। তারা আমাদের সঙ্গে ঘুরে ঘুরে প্রতিমা দেখত। বিজয়ার দিনও আসত। মনে পড়ে সৈয়দ আর মির্জারা ছিলেন খুবই অভিজাত। তারা বিজয়ার দিন রসগোল্লার হাঁড়ি পাঠিয়ে দিতেন। আমাদের বাড়ি থেকেও মিষ্টি পাঠানো হতো ঈদের দিনে। আমাদের গ্রামে হিন্দু মুসলমানের সম্পর্কটা ছিল বড়ই মধুর। এতকাল বাদে জীবনের অপরাহ্ন বেলায় এসে
সেই সম্প্রীতির দিনগুলোর স্মৃতি অলীক স্বপ্নের মতো মনে হয়। দেশভাগের পর চলে এলাম কলকাতায়। শহরের এ প্রান্তে ও প্রান্তে 2-4 মাস করে কাটানোর পর দক্ষিণ কলকাতার এক নিম্নবিত্ত পাড়ায় কিছুদিন ছিলাম। কলকাতায় কল ঘোরালে জল, সুইচ টিপলে আলো, পিচের মসৃণ রাস্তা, সারি সারি ইমারত, ট্রাম, বাস, ট্যাক্সি। কিন্তু সে আমলে পাড়াগুলো ছিল বৃহৎ পরিবারের মতো। অবিকল আমাদের সেই গ্রামটাই যেন। এখানকার যারা বাসিন্দা তারা আত্মকেন্দ্রিক নয়, নিজেদের নিয়েই মগ্ন থাকতো না। আমাদের মতো নতুন পড়শিদের খোঁজ খবর নিত, সমস্যা হলে পাশে দাঁড়াতো। চাঁদা তুলে বারোয়ারি পুজো কাকে বলে কলকাতায় এসে প্রথম জানতে পারলাম। গ্রামে থাকতে একচালির প্রতিমা দেখেছি, এখানে দেখলাম রাস্তায় মস্ত প্যান্ডেল বানিয়ে নকল পাহাড় তৈরি করে দুর্গা, লক্ষ্মী, গণেশদের আলাদা আলাদা স্থাপন করা হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন কারো বাড়িতে রান্না চড়ত না। পুজো মণ্ডপে এলাকার সব বাসিন্দাকে ভোগ খাওয়ানো হতো। এমনটা আমাদের গ্রামে দেখিনি, খুব ভালো লেগেছিল। কাছেই আদি গঙ্গা, তখন আজকের মতো তার শীর্ণ মুমূর্ষু দশা নয়। রীতিমতো জোয়ার ভাঁটা খেলতো, মাঝে মাঝে বান ডাকত। দশমীর দিন 3টে ঠেলা গাড়িতে প্রতিমা তুলে বিসর্জন দেওয়া হলো। এ পাড়ায় অনেক নতুন বন্ধু জুটেছিল, তারাই আমাকে টেনে নিয়ে গিয়েছিল। প্রতিমা ভাসানোর পর বন্ধুদের সঙ্গে পাড়ার অনেক বাড়িতে ঘুরে ঘুরে বিজয়ার পালা। এই প্রথম নতুন নতুন মিষ্টি খেলাম। রসমুন্ডি, দানাদার, জিভে গজা, কুচো নিমকি, গুজিয়া, ক্ষীরে সিঙাড়া, লবঙ্গ লতিকা ইত্যাদি। এসব পূর্ব বাংলায় দেখিনি। তাছাড়া রসগোল্লা, পান্তুয়া তো ছিলই। এলাকার অনেকে আমাদের বাসাতে এসে বিজয়া করে গেল। বিজয়া 2 দিন বাদে রাস্তায় ব্যোমকেশ নন্দীর সঙ্গে দেখা। পাড়ার সবাই তাঁকে ব্যোমকেশদা বলতো। ছোটরা তো বটেই, তাঁর চেয়ে বয়সে যারা বড় তাঁরাও। 50-এর কাছাকাছি বয়স, 44 ইঞ্চি বুকের ছাতি, সারা শরীরে মেদ নেই, শুধুই পেশি। বাইসেপ দেখার মতো। 6 ফুটের ওপর হাইট। তার একটা জিমন্যাসিয়াম ছিল, সেখানে কুস্তি, বক্সিং টক্সিং শেখানো হতো। সদ্য দেশ স্বাধীন হয়েছে, ব্যোমকেশদা মনে করতেন নতুন করে দেশ গড়ে তুলতে হলে সবল স্বাস্থ্যবান মানুষ দরকার। সেই জন্যই তাঁর দেহচর্চার আখড়া। ব্যোমকেশদা শতকরা 100% কলকাতাইয়া। শুনেছি তাঁরা 5 জেনারেশন এখানে আছেন। আমাদের দেখে চোখ পাকিয়ে হুঙ্কার ছাড়লেন, এই বাঙাল, বিজয়ার পেন নাম করতে আমাদের বাড়ি যাসনি যে? বড্ড হেঁকড়, বন্ধনীর মধ্যে গুমর হয়েছে। চল, আমার ঘেঁটি ধরে তাঁদের বাড়ি নিয়ে গিয়েছিলেন। ভর পেট মিষ্টি খাইয়ে তবে ছেড়েছেন। খেতে খেতে আমার চোখে জল এসে গিয়েছিল। দক্ষিণ কলকাতা থেকে উত্তর, মধ্য এবং পূর্ব কলকাতাতেও কিছুদিন কাটিয়েছি। পৃষ্ঠা 30। এই শহরের সব পাড়াই তখন এক একটি মস্ত পরিবার। ব্যোমকেশদাদের মতো মানুষ সর্বত্র। এলাকার অন্য সবাই তো বটেই, বিশেষ করে এঁরা আমাদের অনেক কাছে টেনে নিয়েছেন। ব্যোমকেশদারা আমার স্মৃতিতে অবিনশ্বর হয়ে থাকবেন। এবার অন্য এক পুজো এবং বিজয়ার কথা। বছরের পর বছর কেটে যাচ্ছিল। দেশভাগের ধাক্কা ততদিনে অনেকটা কাটিয়ে উঠেছি। লেখালেখির সূত্রে সেবার দণ্ডকারণ্যে গেলাম। পূর্ব বাংলার উদ্বাস্তুদের পুনর্বাসনের কাজ তখন সবে শুরু হয়েছে সেখানে। সেসব দেখতেই যাওয়া। রায়পুর শহরের চৌহদ্দি ছাড়িয়ে যে ন্যাশনাল হাইওয়েটা মধ্যপ্রদেশ, ওড়িশা পেরিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে চলে গেছে, তার দুধারে গভীর জঙ্গল আর পাহাড়।
হাইওয়ে ধরে গেলে 30-40 মাইল দূরে দূরে অরণ্য নির্মূল করে উদ্বাস্তুদের জন্য কলোনি বসানো হচ্ছিল। বাড়িঘর তৈরি হয়নি, উদ্বাস্তুরা থাকতো তাঁবুতে। এখানে এসে আমি একজন বন্ধু পেয়ে গেলাম, মহেশ চাপেকর। সে এসেছিল বম্বের, বন্ধনীর মধ্যে তখনও মুম্বাই হয়নি, একটা ইংরেজি দৈনিকের তরফ থেকে। পুনর্বাসনের হাল দেখে সে তার কাগজে প্রতিবেদন পাঠাবে। রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা জিপ দেওয়া হয়েছিল, তাই নিয়ে আমরা চারিদিক চষে বেড়াতাম। ঘুরতে ঘুরতে সেদিন পারাল কোর্টে এসেছি। মনে আছে দিনটা ছিল মহালয়া তিথি। দুদিকে উঁচু উঁচু পাহাড় এবং গভীর জঙ্গল। সেখানে আদিম বাসিন্দা গোন্দ এবং মারিয়াদের বাস। পাহাড়গুলোর তলার উপত্যকায় পুনর্বাসন হবে। দেখলাম প্রায় 250 উদ্বাস্তু বিষণ্ণ মুখে বসে আছে। কারণটা কি জানা গেল, সারা জীবন তারা দুর্গাপুজো করে এসেছে। দণ্ডকারণ্যে এসে এবার আর পুজোটা করা সম্ভব হবে না। টাকা কোথায় পাবে? বাঙালিদের সবচেয়ে বড় উৎসব থেকে তারা বঞ্চিত হবে। শুনে আমাদের মন খারাপ হয়ে গেল। কি করা যায় যখন ভাবছি, দণ্ডকারণ্য প্রজেক্টের 2 বড় কর্তা একে রায় এবং গিরিজা গাঙ্গুলি এসে হাজির। নানা কলোনিতে পুনর্বাসনের কাজ দেখতে দেখতে তাঁরা পারালকোটে এসেছেন। মহেশ আর আমি তাঁদের কাছে উদ্বাস্তুদের হয়ে পুজোর আর্জি জানালাম। দুজনেই হৃদয়বান, সজ্জন। তক্ষুনি টাকা পয়সার ব্যবস্থা হলো। আমাদের ওপর দায়িত্ব পড়ল পুজোর আয়োজন করার। 200 মাইল দূরে রায়পুর শহর। 6 ঘন্টা জিপ চালিয়ে মহেশ আর আমি সেখানে পৌঁছে গেলাম। রায়পুরে তখন প্রচুর বাঙালি। সেখানকার নামকরা বেঙ্গলি ক্লাবে গিয়ে পুজোর ব্যাপারটা জানাতে তাদের সে কি উৎসাহ! 2 যুবকের কথা মনে আছে, মুকুন্দ এবং সজল। তারা তক্ষুনি পুরুত ডেকে আনলো। পুরুত মশাই সাত্ত্বিক ব্রাহ্মণ। তিনি পুজোর ফর্দ তৈরি করে দিলেন। সেই মতো প্রতিমা, পুজোর যাবতীয় উপকরণ এবং শুকনো মিষ্টি কিনে পরদিন লরি ভাড়া করে পুরুত আর ঢাকি শুদ্ধ সব নিয়ে পারালকোটে ফিরে এলাম। আমাদের সঙ্গে মুকুন্দরা 2 জন ছাড়াও বেঙ্গলি ক্লাবের আরও কয়েকজন যুবক এলো। কয়েক ঘন্টার মধ্যে তেরপল খাটিয়ে মণ্ডপ বানানো হলো। উদ্বাস্তুদের তখন সে কি উদ্দীপনা! ষষ্ঠী থেকে নবমী অবধি ভোগ খাওয়ানো হলো সকলকে। দণ্ডকারণ্যের নিঝুম অরণ্য আর পাহাড় ঢাকের শব্দে মুখর হয়ে উঠল। তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল দিকে দিকে। প্রথম 2 দিন পাহাড়ের গোন্দ এবং মারিয়ারা দূর থেকে লক্ষ্য করতে লাগলো। তারপর দলে দলে চলে এলো পুজো প্রাঙ্গণে। খুব কাছেই একটা পাহাড়ি নদী। দশমীর দিন কাঠের চালি বানিয়ে তার ওপর প্রতিমা তুলে দেবী দুর্গার জয়ধ্বনি দিতে দিতে সেই নদীতে বিসর্জন দেওয়া হলো। গোন্দ এবং মারিয়া মেয়েরা ঢাকের বাজনার তালে তালে পরস্পরের কাঁধ ধরে নাচতে নাচতে নদী অবধি গেল। পৃষ্ঠা 31। পাহাড়ের বনবাসী আদিম বাসিন্দাদের সঙ্গে সমতল থেকে যাওয়া উদ্বাস্তুরা তখন একাকার। ভাসানের পর বিজয়া সারা হলো শুকনো বুন্দিয়া, লাড্ডু আর প্যাঁড়া দিয়ে। বিজয়া সেই দৃশ্য আমৃত্যু আমার স্মৃতিতে সোনার অক্ষরে লেখা থাকবে। সেই যে দণ্ডকারণ্যে গিয়েছিলাম, তারপর বহু বছর ধরে আমাদের এই বিশাল দেশকে খুব কাছে থেকে দেখার জন্য ভারতের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছি। বাঙালি তো শুধু পশ্চিমবাংলাতেই নেই, দেশের চারিদিকেই ছড়িয়ে আছে। বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, পাটনা, লখনৌ, বেনারস, জয়পুর, সর্বত্র। আর যেখানে বাঙালি সেখানেই দুর্গাপুজো। পুজো মানেই ষষ্ঠী থেকে নবমী, তারপর বিজয়া।
প্রবাসী বাঙালিরা আমার মতো হুট করে চলে যাওয়া আগন্তুককে বিজয়ার দিন সাদরে কাছে টেনে নিয়েছেন। তাদের কত যে আন্তরিকতা, আমি অভিভূত হয়ে গেছি। সেসব অভিজ্ঞতার কথা লিখতে গেলে মস্ত একখানা ভলিউম হয়ে যাবে। এখন আমার ৭৭ চলছে। একসময় পায়ের তলায় ছিল সর্ষে, কিন্তু বেশ কিছুদিন ধরে নানা রোগে কাবু হয়ে পড়েছি। আজকাল আর কলকাতা থেকে বিশেষ বেরোনো হয় না। এদিকে চোখের সামনে কলকাতার চেহারা এবং চরিত্র দ্রুত বদলে যাচ্ছিল। পুরানো পাড়াগুলো আর নেই এলাকার সবাইকে নিয়ে বৃহৎ পরিবারের উষ্ণ মধুর সম্পর্ক। শহরের যেদিকেই তাকানো যায় সেকেলে বাড়িগুলো ভেঙে মাথা তুলেছে আকাশ ছোঁয়া হাই রাইজ। শহর বাড়ছে, বেড়েই চলেছে। উত্তরে, দক্ষিণে, পূবে শত শত ঝাঁ চকচকে আবাসন। সেকেলে একান্নবর্তী পরিবারগুলো ভেঙে খান খান হয়ে এখন অ্যাপার্টমেন্টগুলোতে স্বামী স্ত্রী আর দু একটি বাচ্চা নিয়ে ছোট ছোট ফ্যামিলি। পুজো এখনো হচ্ছে, আগের তুলনায় অনেক গুণ বেশি। বনেদি বাড়ির পুজোগুলো বাদ দিলে বারোয়ারি পুজোগুলোর অধিকাংশই স্পন্সর করছে বড় বড় দেশি এবং বহুজাতিক সংস্থা, ব্যাংক ইত্যাদি। অঢেল টাকা আসছে উদ্যোক্তাদের হাতে। এইসব পুজো থেকে বেছে নিয়ে দেওয়া হচ্ছে অজস্র শারদ সম্মান, রকমারি পুরস্কার। গত শতকের ৫০ থেকে ৮০ দশকের মাঝামাঝি অবধি এমনটা দেখা যায়নি। এক বারোয়ারি পুজো অন্য বারোয়ারিকে টেক্কা দেবে, তাই নিয়ে চলছে দাঁতে দাঁত চাপা প্রতিদ্বন্দ্বিতা। শুরু হয়েছে থিমের পুজো। আগে কুমোরটুলি কি পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা প্রতিমা গড়তেন, তাঁরা এখনো আছেন, কিন্তু আর্ট কলেজ থেকে বেরোনো শিল্পীরাও এ কাজে হাত লাগিয়েছেন। তারা কত যে উপকরণ দিয়ে প্রতিমা নির্মাণ করছেন, নানা রকম ধাতু, মাটির খোড়া, বাঁশ, কাঠ, সুপুরি, কাচের গুলি ইত্যাদি। মণ্ডপসজ্জায়, আলোকসজ্জায় চোখ ধাঁধানো বাহার। টিভি চ্যানেলগুলো অষ্টপ্রহর এইসব প্রতিমা, মণ্ডপ টণ্ডপ দেখিয়ে তুমুল উন্মাদনা সৃষ্টি করছে। ২০-২৫ বছর আগে বারোয়ারি পুজোগুলি উদ্বোধন করতেন শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা। এখন তাঁদের জায়গায় আনা হচ্ছে অভিনেত্রী, মডেল, নামকরা খেলোয়াড়দের। চারিদিকে শুধু গ্ল্যামার আর গ্ল্যামার। এই পুজোগুলোতে সবই আছে, বলা যায় গ্রেটেস্ট শো অফ বেঙ্গল, কিন্তু সেকালের পুজোর সেই নিষ্ঠা, সেই মগ্নতা, সেই ভক্তি কতটুকু অবশিষ্ট রয়েছে সে সম্বন্ধে সংশয় থেকেই যায়। এখনো নবমীর পর দশমী আসে। আগে বিজয়া করতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জনেরা বাড়িতে আসতো। এখন তাদের আশা কমে গেছে। যারা আসতে পারত না, চিঠি লিখে শুভেচ্ছা কি প্রণাম জানাতো। চিঠি লেখার চল আর নেই। হয় ফোনে দু একটা কথা, নইলে মোবাইলে SMS। পৃষ্ঠা ৩২। আমার এক বন্ধুর নাতি, বন্ধুর সুবাদে আমারও নাতি, বাড়িতে আসে না, তবে ফোন করে বলে, দাদু বিজয়ার স্যালিউট নাও। এই জেনারেশনে যে ২-৪ জন আসে, তাদের সন্দেশ রসগোল্লা পছন্দ নয়। আমার ছোট নাতির কথাই ধরা যাক। সে বলে, দাদাই এবার বিজয়ায় কি খাওয়াবে? তাকে বলি রসমালাই, ক্ষীরের পান্তুয়া, জল ভরা সন্দেশ। সে বলে, ওসব প্রিমিটিভ মিষ্টি বাদ দাও, পিৎজা আর চিকেন কাবাব এনে রেখো, সেই সঙ্গে কাজুর বরফি। বাংলার ট্রেডিশনাল মিষ্টি কি পিছু হটছে? যাই হোক, এবছর চতুর্থীর দিন পৃথিবীর অন্য প্রান্ত থেকে এক বিজয়ার বার্তা এসে পৌঁছেছে। সে অন্য ধর্মের মানুষ, অন্য দেশেরও। সে বাংলাদেশি, নাম জাহিদ হোসেন, বাড়ি ফরিদপুরে, এখন আমেরিকার ফ্লোরিডায় থাকে। ইঞ্জিনিয়ার হলেও সাহিত্যে প্রবল অনুরাগ। কলকাতা এবং ঢাকা থেকে অর্ডার দিয়ে ২-৩ মাস পর পর প্রচুর বই নিয়ে যায়। তাকে আমি চোখে দেখিনি, মাঝে মাঝে ফোন করে আমরা কে কেমন আছি,
কলকাতায় নতুন কি বই বেরোলো তার খোঁজ নেয়, একেবারে পরমাত্মীয়ের মতো। না দেখা সেই জাহিদ চতুর্থীর দিন ফোন করে বলল, দাদা এখান থেকে ফোনে লাইন পেতে অসুবিধা হচ্ছে, আজ চতুর্থী, হঠাৎ আপনাকে পেয়ে গেলাম, বিজয়ার দিন পাবো কিনা জানি না, তাই বিজয়ার আগাম শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে রাখলাম। বিজয়ার নতুন এক মহিমা আমাকে আপ্লুত করল। এটি প্রকাশিত হয়েছিল বর্তমান 17 অক্টোবর 2010 সালে। অধ্যায়টির নিচে একটি সাদা কালোতে দুর্গা প্রতিমা স্কেচ দেওয়া আছে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 33, বাংলা চালচিত্রের পট সুধীর চক্রবর্তী।